সুপ্রিয় দর্শক শ্রোতা, পাবলিক নিউজের নিয়মিত আয়োজন পাবলিক টক্সে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা পাবলিক টক্সে আমন্ত্রণ জানিয়েছি উত্তরা প্রেস ক্লাবের যে নির্বাচন হবে আগামীকাল, এই প্রেস ক্লাবের সভাপতি পদপ্রার্থী ফরিদ আহমেদ নয়ন ভাইকে। আমরা আজকে ফরিদ ভাই থেকে তার প্রেস ক্লাব নিয়ে বিভিন্ন পরিকল্পনা জানবো। ফরিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দিতেন। জি, আমার নাম ফরিদ আহমেদ নয়ন, আমি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, পাশাপাশি আমি একটি পত্রিকার সম্পাদক হিসেবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতেছি, দৈনিক মহাযোগ। সাংবাদিকতা দীর্ঘদিন ধরে করি আর কি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আচ্ছা নয়ন ভাই, আপনার কাছে আমার প্রথম জানতে চাও, আপনি যদি নির্বাচিত হতে পারেন, আপনার প্রথম পরিকল্পনা কি হবে বা কোন তিনটি জিনিসকে আপনি প্রথম অগ্রাধিকার দিবেন? নির্বাচিত হতে পারলে প্রথমে আমাদের উত্তর প্রেস ক্লাবের একটি ঘর এখনও অস্থায়ীভাবে আমরা আছি। আপনাদের আমাদের ঘরটি 3বার রাজক ভেঙেছে, তা আমরা প্রথম শর্তটি হচ্ছে নির্বাচনের প্রথমে আমরা ঘরের একটি স্থায়ী ব্যবস্থা করব। ইতিমধ্যে রাজকের চেয়ারম্যান আমাদেরকে সেটি কথা দিয়েছেন। এরপরে হচ্ছে সাংবাদিকদের যে বসার স্থান হয়ে গেলে তারা নিউজ করতে আসে, আপনারা জানেন, কয়েকটি কম্পিউটার সন্নিবেশ করে আমরা নিউজের একটি ব্যবস্থা করব। পাশাপাশি খাবারের যে বিষয়টা, দুপুরবেলা অন্তত সাংবাদিকরা আসলে যেন আমাদের এখানে তারা পেট ভরে অন্তত বাঙালিয়ানা যে খাবারটি ভাত মাছ ডাল সেটির জন্য খেতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ, কথা দিলাম আপনাকে। সাংবাদিকদের যে আর্থিক সংকট, অনেক সাংবাদিক আর্থিক সংকটে ভোগেন, চিকিৎসার করাতে তারা পারেন না। সাংবাদিকদের এই আর্থিক সংকট নিরসনে আপনি কোনো ফান্ড ক্রিয়েটের উদ্যোগ গ্রহণ করবেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমি গতবার নির্বাচনে পরাজিত হওয়ার পরেও আমি সাংবাদিকদের কল্যাণে কাজ করেছি। যেখানে যে সাংবাদিক আমাদের উত্তরা প্রেস ক্লাবের অসুস্থতার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে উত্তরাতে যারা আমরা সাংবাদিকতা করি, এখানে আমরা একটি বা অন্তত 3টি হাসপাতালকে যদি আমরা আমাদের MOI করতে পারি, সেখানে মনে হয় আমরা অর্ধেক সার্ভিস তারা আমাদেরকে ফ্রি করে দিতে পারে। এবং তারা আমাদের সাথে কথা দিয়েছে যে আপনারা আসেন এবং আমাদেরকে আমরা 50% অন্তত পক্ষে ডিসকাউন্ট করে দিব। তো পাশাপাশি আমরা উত্তরা প্রেস ক্লাবে যদি একটি হাসপাতালে 50% ডিসকাউন্ট পাই, আর আমাদের যদি একটা ফান্ড থাকে যে যে রোগীটির জন্য আমরা যদি সেবা দিতে পারি উত্তরা প্রেস ক্লাব থেকে আলাদাভাবে, আশা করি যে সে অন্ততপক্ষে 80% টাকাতে ফ্রিতে, হয়তো বা 20% তার টাকা লাগলো, আমরা সেই সেবাটি তাদের দেওয়ার চেষ্টা করি। অন্তত ক্লাব ফান্ড থেকেও তাকে যেন একটি অর্থ সেই হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়, সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আমার নির্বাচিত হওয়ার পরে এই ইচ্ছাটি আমার আছে। আচ্ছা নয়ন ভাই, তরুণ সাংবাদিক যারা আসতে চায় বা মেধাবীদেরকে আপনি সাংবাদিক পেশা নিয়ে আসার জন্য আপনার কী পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে সাংবাদিকরা আসলে সমাজের অনিয়ম দেখে তারা আসে, যারা সাহসী মানুষ। যখন সমাজে অনিয়ম বেড়ে যায় তখন তারা সাংবাদিক হওয়ার ইচ্ছা জাগে, আর না হয় এই পেশা আসার জন্য কারো ইচ্ছা নাই। কারণ হচ্ছে এই পেশা অনেক কষ্ট, আপনারা জানেন, আপনি নিজেও জানেন যে এই পেশাটি কত কষ্ট সারভাইভ করতে হয়। তো তরুণদের আমি একটাই বলবো যে অন্ততপক্ষে শিখে আসতে হবে। অনেকে দেখলাম আমরা আমাদের না শিখে আসার কারণে আমাদের এই সাংবাদিকতার পেশাটির মান উন্নয়নে অনেক নিচে নেমে গেছে, যেটি সারা বিশ্বের বড় বড় BBC হতে CNN তে রয়টার্স সবাই নিউজ করছে যে বাংলাদেশের সাংবাদিকতা মানদণ্ড কোথায়। সেই পরিকল্পনা মাথায় রেখে আমার একটি প্রতিষ্ঠান আছে, মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে আমরা সাংবাদিকদের মান উন্নয়নের কাজ করছি এবং যারা আমরা প্রশিক্ষণ কর্মশালা করে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি, যাতে তারা আপাতত ছোটো ছোটো হাউসে কাজ করলেও ভবিষ্যতে যেন বড় হাউসে যেতে তাদের ব্যাগ পেতে হয় না। তো উত্তরা প্রেস ক্লাবের সদস্য না যারা উত্তরা বসবাস করেন বা তারা এই সারাউন্ডিং এরিয়াতে যারা বসবাস করে, আমি বলবো আমি সাংবাদিকতায় আছি এবং আমি সভাপতি হলে এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আরও ত্বরান্বিত করব। পাশাপাশি তাদেরকে একদম শক্তিশালী একটি বলয় এনে তাদেরকে ভালো ভালো হাউসে কাজ করার জন্য সুযোগ তৈরি করে দেব। আপনি তো প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, তো আপনাদের মনে একটি কর্মশালা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে? জি আছে। তো সেক্ষেত্রে যেমন আমাদের পূর্ববর্তী যে সাংবাদিকরা আছেন, যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে সাংবাদিকতা করছেন, তারা ডিজিটাল সাংবাদিকতা দক্ষতা নাই বললেই চলে অনেকের। তো সেক্ষেত্রে এই ডিজিটাল প্ল্যাটফর্মকে আপনি কতটুকু আধুনিকায়ন করবেন? আপনারা জানেন যে এখন AI যুগ,
ফ্যাক্ট ভার্সেস ফেক নিউজের চেক করতে আমাদের এখন কষ্ট হয়ে যায় যে কোনটি আসল কোনটি নকল। সেই কথাটি মাথায় রেখে আমরা ইতিমধ্যেই কালবেলার যে বর্তমান সাংবাদিক তিনি আগে CNN ছিলেন অমৃত মালাঙ্গি, তাকে এনেও কয়েকবার আমরা এই AI সম্বন্ধে কোর্স করিয়েছি এবং ডিজিটাল জার্নালিজমের উপরে একাধিক কোর্স করেছি, যারা বর্তমানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ডিজিটাল হেড হিসেবে কাজ করতেছেন। যে যাই বলুক, এই যে আগে যে সাংবাদিকগুলো আমাদের যারা আছেন তারা তো এখন অনেক বয়স হয়ে গেছেন, তারা আসলে AI বা মোবাইল সম্বন্ধে তার ধারণা কম, আর তাদের এখন 4 বছরের বা 2 বছরের কোর্স করা সম্ভব না। তা আমি আশা করব এবং আপনাকে কথা দিলাম যে আমার মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই সাংবাদিকগুলোকে মানে একদম অন্ততপক্ষে 3 থেকে 5টি কোর্স করিয়ে তাদেরকে ডিজিটাল জার্নালিজমের উপরে আরও প্রশিক্ষিত করব এবং সমাজ যেন তারা ভালো সংবাদ পরিবেশন করতে পারে এবং সমাজ যেন উপকৃত হয়, সেই জন্য আমি আমার প্রতিষ্ঠানকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন জানতে চাইব যে সাংবাদিকদের সুরক্ষার জন্য আপনার কোনো বা তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন, সাংবাদিকতা পেশাটি একটি ঝুঁকিপূর্ণ পেশা। এই যে আমরা বললাম যে আমাদের 2জন সহকর্মী আমরা হারালাম গত 12 তারিখ, সেই সাংবাদিকগুলো আমরা আর ফিরে পাবো না। 2জনই আমাদের প্রার্থী ছিল, একজন সাকিব ছিল সাংগঠনিক এবং রবির ইসলাম রাজু ছিল সমাজ কল্যাণ। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমরা সমাজের চতুর্থ স্তম্ভ দাবি করলেও সরকারি কোনোভাবে আমাদের কিন্তু পাশে আসে দাঁড়ায় নাই, এবং আমি মারা গেলে আপনি মারা গেলেও সরকার আসবে না। অর্থাৎ এই চতুর্থ স্তম্ভ হচ্ছে একদমই মানে সরকারিভাবে আমি বলবো যে এটা একটা মানে ডেঞ্জারাস পেশা। এই পেশাতে কোনো মূল্যায়ন নাই। না হলে আমাদের 2জন সাংবাদিক মারা যাওয়ার পরে সরকার থেকে এখনও কোনো ফান্ড আসলো না কেন? এখনও কেন সরকারিভাবে ঘোষণা করলো না যে এই 2 সাংবাদিকের পরিবারের দায়িত্ব আমরা নিলাম, অথবা আমাদের কোনো কল্যাণ ফান্ড নাই কেন? এটি হচ্ছে আসলে আমাদের মূল কথা, যে এখানে আমি না, শুধু সারা বাংলাদেশে যে কোনো সাংবাদিক মারা গেলে সরকারিভাবে কোনো অনুদান পাওয়ার কোনো আপনার ব্যবস্থা নেই। তাই আমি কথা দিচ্ছি, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আমি যদি হতে পারি বা যে কেউ হোক, আমরা অন্ততপক্ষে এটা ক্রিয়েট করে যাওয়ার চেষ্টা করবো যে অন্তত সাংবাদিক মারা গেলে আমরা প্রেস ক্লাব থেকে অন্ততপক্ষে যেন 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার একটা ফান্ড তৈরি করতে পারি এবং সেটা যেন তার পরিবারকে দিতে পারি। এবং আরও অন্যান্য যে সুযোগ সুবিধা, যেমন আমরা বিআরটিতে অলরেডি কথা বলছি যে রোড অ্যাক্সিডেন্টে যেহেতু মারা গেছে, বিআরটি 2 সাংবাদিকে আমাদের 5 লক্ষ টাকা করে 10 লাখ টাকা তারা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আমরাও আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে সেটি করবো ইনশাল্লাহ, কথা দিয়েছি। আমি এটাই বলবো যে সাংবাদিকদের হচ্ছে একটি সম্পূর্ণ রিস্কি পেশা। যেই বা যারাই আসুক আমাদের উত্তরা প্রেস ক্লাবে আসেন, আমরা আমাদের মতো এটিকে কীভাবে সাংবাদিকদের কল্যাণে কাজে লাগানো যায় এবং সাংবাদিকদেরকে মৃত্যুর পরে তার পরিবারের পাশে থাকা যায় সেটি আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু ঐক্যের প্রসঙ্গে আসি। আসলে সাংবাদিকদের ঐক্যের জন্য বা সকলের মাঝে ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমি আপনাকে এই পাবলিক নিউজের মাধ্যমে ইনশিওর করতে চাই, উত্তরা প্রেস ক্লাবটি 7টি থানায় অন্তর্ভুক্ত। অর্থাৎ আগে 7টি থানা মিলে প্রায় 10 থেকে 15টির মতো ক্লাব ছিল, সেগুলো ভেঙে পরে একটি ক্লাব করা হয়েছে এবং 2021 থেকে ক্লাবের নির্বাচন হচ্ছে। অল্প অল্প সদস্য নিয়ে আজকে 119 জন সদস্য হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ঐক্যের বিকল্প নেই, কিন্তু আমাদের আঞ্চলিক সাংবাদিকতা করে শুধু উত্তরা না, সারা বাংলাদেশে বিভাজনটা অনেক বেশি স্ট্রং কাজ করে। অর্থাৎ তারা এক থাকতে পছন্দ করে না। এখানে হয়তো বা একটা নিউজ করতে গেলে এক পক্ষের খুশি থাকে, এক পক্ষের বেজার থাকে, অথবা অন্য কোনো কারোর ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, অথবা অনেকের পছন্দ করে না। এই আঞ্চলিক সাংবাদিকতাগুলা আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, এটা মানে নোংরামি ছাড়া ভালো কিছু হয় না। আমার বেলায় হচ্ছে আমি অনেক সাংবাদিক যখন একসাথে হয় বা আমরা সবার সাথে চলি, আমি চুপ থাকি, কারণ চুপ থাকলে অনেক কিছু সমাধান হয়ে যায়। আঞ্চলিক সাংবাদিকতা করতে গেলে অনেকে যারা বেশি কথা বলে তাদের একটু সমস্যা হয়, কারণ তারা অতি কথা বলে, কিছু সত্য বলে, কিছু মিথ্যা বলে, যার কারণে অতি কথা বলে। অতি কথার একটা সংজ্ঞা আমার কাছে এটাই যে কিছু সত্য এবং মিথ্যাকে বানাই অতি কথা বলে। তো আমি অনেক জায়গায় চুপ থাকি, কারণ চুপ থাকা মানে হচ্ছে সাংবাদিকতা 90% তার শত্রু কম থাকা। তারপরও আমি প্রেস ক্লাব নির্বাচন করতে এসে কিছু লোকের রোষালনের শিকার হয়েছি,
তারা নানাভাবে আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে বিভিন্নভাবে মানে আমার পরিবার নিয়ে কথা বলছে, যারা আমার প্রার্থী, আমার সমকক্ষ প্রার্থী, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ব্যক্তি নয়ন কেমন এটা অন্ততপক্ষে কেউ না জানুক, আমার ফ্যামিলি জানে। আমি যে পরিবার থেকে জন্মগ্রহণ করেছি আমার ফ্যামিলি জানে আমি কেমন, এবং আমি ভালো মানুষ। আমি নিজেকে দাবি করি সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে যাব, এবং এই সাংবাদিকগুলো সমাজে যেন ভালো ভালো সংবাদ পরিবেশন করতে পারে সেই একটি প্ল্যাটফর্ম আমি তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ নয়ন ভাই। আমরা তো এতক্ষণ যাবৎ আপনি নির্বাচিত হতে পারলে কী করবেন শুনতে পারলাম, কিন্তু কোনো কারণে যদি আপনি নির্বাচিত না হতে পারেন তাহলে প্রেস ক্লাবের সাথে থাকবেন কি না সবসময়ের মতো, এবং নিষ্ক্রিয় হয়ে যাবেন না তো? ধন্যবাদ। আমি আসলে এই কথাটি শুরুতেই বলেছিলাম যে গত বছর আমি নির্বাচন করে বিপুল ভোট পেয়েছি, এবং জয়ের দ্বারপ্রান্তে এসে আমি পরাজয় বরণ করি, এবং আমরা 4 জন প্রার্থী ছিলাম, আমি দ্বিতীয় ছিলাম। তো আমার নির্বাচন ইশতেহারে ছিল যে ফরিদ আহমেদ নয়ন নির্বাচনে পরাজিত হলেও তিনি আলাদা কোনো ক্লাব করবে না, এই সদস্যদের মাঝে থাকবে। এবং সদস্যরা এটা ফিল করেছেন, এবং তারা দেখেছেন যে আমি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে অন্তত 2টি পিকনিক দিয়েছি। সাংবাদিক প্রশিক্ষণ ছাড়া যেটি উত্তরা প্রেস ক্লাব এখনও করতে পারে না, তাদের চিন্তাই আসে নাই যে বর্তমান কমিটির, সেটি আমি কর্মশালা আমাদের যে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট সেখানের মাধ্যমে আমি সাংবাদিকদের প্রশিক্ষণ করিয়েছি। পাশাপাশি সাংবাদিকদের বিপদ আপদ বলেন সবসময় তাদের পাশে থেকেছি। আমি নয়ন মনে করতাম যে আলাদা একটি ক্লাব করব, তাহলে এতদিন একটি ক্লাব হয়ে যেত, কিন্তু আমার না এগুলো করার ইচ্ছা নাই। আর উত্তরা প্রেস ক্লাবকেও আমি প্রথমে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাব। এখানেও আসলে আমার বেশি দিন থাকার ইচ্ছা নেই, আমার অনেক কাজ, আমি অনেক কাজে আমি আসলে জড়িয়ে আছি। এখানে আমি বেশি দিন মনে হয় না আমি কন্টিনিউ করতে পারবো। তবে আমি চাই যোগ্য, দক্ষ এবং যারা ক্রিয়েটিভ, যাদের সবসময় মাথায় ক্রিয়েটিভ কাজ চিন্তা আছে, এই প্ল্যাটফর্মটা যেন তারা আসে, তাহলে উত্তরা প্রেস ক্লাব ভালো কিছু পাবে আশা করি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেকক্ষণ যাবৎ আমরা শুনছিলাম আপনার পরিকল্পনা। উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে আপনার কী বার্তা রয়েছে? আমার উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে একটি কথা, আগামীকালকে ভোট, আমার ব্যালট নাম্বার 3। আপনারা দক্ষ যোগ্য লোক দেখে একটি ভোট দিবেন, এবং আমি যদি মনে হয় যে ফরিদ আহমেদ নয়ন একজন ভালো মানুষ, আমাকে একটি ভোট দিবেন। আমি বিজয় হলে আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ নয়ন ভাই। সর্বশেষ পাবলিক নিউজের দর্শকের উদ্দেশ্যে আপনার কী বার্তা? আমাদের পাবলিক নিউজ এটি উত্তরায় আস্তে আস্তে একটি প্ল্যাটফর্ম দখল করতে যাচ্ছে। পাবলিক নিউজকে আমি স্বাগতম জানাই, এবং এটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি, এবং এই পাবলিক নিউজের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ নয়ন ভাই আপনাকে, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ ফরিদ আহমেদ নয়ন ভাইয়ের উত্তরা প্রেস ক্লাব নিয়ে, সাংবাদিকদের নিয়ে পরিকল্পনা শুনছিলাম। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।